নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনটি অত্যন্ত খুব একটা শুভ দিন আমার আপনার প্রত্যেকেরই জন্য। আজকের দিনটাতে মানুষ কিন্তু সত্যি সত্যি আনন্দে মেতে উঠছেন এবং এই আনন্দে মেতে উঠতে গিয়ে কিন্তু আমাদের নিজেদের শরীরের কথাটাও ভুলে গেলে চলবে না। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরাই প্রত্যেকটা মানুষই কিন্তু চাইছি নিজেদেরকে একটু সুস্থ রাখতে, সুস্থ জীবনযাপন করতে। আজকালকার দিনে আমাদের লাইফস্টাইলটা কিন্তু ভীষণ ফাস্ট হয়ে গিয়েছে। 8 থেকে 80 প্রত্যেকটা মানুষই কিন্তু কেউ কখনোই বলে উঠতে পারেন না আজকের দিনটা আমি কিন্তু সুস্থ রয়েছি। দেখবেন কোনো না কোনো মানুষের কিন্তু শারীরিক সমস্যা লেগেই রয়েছে। আপনাদের ছোটখাটো শারীরিক সমস্যা হোক কিংবা অনেক বড় ধরনের যেগুলো শারীরিক সমস্যাই হোক না কেন, আপনাদের কিন্তু বহন করে নিয়ে চলতেই হচ্ছে। কিন্তু এই যে শারীরিক সমস্যাগুলো আমাদের কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের যখন বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন কিন্তু এক ধরনের শারীরিক সমস্যা ভীষণভাবে দেখা দিচ্ছে। সেটা হচ্ছে পাইলস কিংবা ফিস্টুলার মতন সমস্যা, কিংবা এর থেকেও বেশি হচ্ছে কিন্তু পেটের সমস্যা। এই ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে কিংবা কি কারণে হচ্ছে আমরা কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু যে মানুষগুলো খুব সুন্দরভাবে এই যে সমস্যাগুলো আমাদের জীবনে কেন বারবার ফিরে আসছে, কি কারণে ফিরে আসছে, কিংবা এই যে পাইলসের মতন সমস্যা হচ্ছে কিংবা পেটের মতন সমস্যা দেখা দিচ্ছে, কেন দেখা দিচ্ছে, খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করতেই পারেন ওনারাই হচ্ছেন এনবিপি অ্যান্ড ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকে বহু ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এমন একজন ডাক্তারবাবু উপস্থিত রয়েছেন যিনি প্রত্যেকটা মুহূর্তে যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন বোঝানোর চেষ্টা করছেন আমরা কিভাবে আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারি। আর আজকেও কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরী, যিনি কিন্তু মেডিকেল কনসালটেন্ট ও এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। স্যার অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বলতে পারি না আজকের দিনটা আমরা কিন্তু একটু সুস্থ রয়েছি। কোনো না কোনো একটা শারীরিক সমস্যা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখা যাচ্ছে, যেমন পাইলস কিংবা ফিস্টুলার মতন সমস্যা কিংবা তার সাথে ধরুন পেটজনিত সমস্যা। এই যে পাইলস কিংবা ফিস্টুলার মতন সমস্যার মধ্যে মানুষ কেন এত বেশি ভুগছেন যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, আমাদের যে এই পাইলস, ফিশার, ফিস্টুলা এই তিনটা আমাদের যে মলদ্বার সেখানকারই মেইন প্রবলেম। তো এই জিনিসটাকে নিয়ে আমাদের একটু ভাবা উচিত, কারণ এটা কিন্তু মানুষকে খুব কষ্ট দেয়। মেইনলি আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষেরই কিন্তু পাইলস বা ফিশার হয়। এবার পাইলস বা ফিশার এগুলো কি, কেন হয়, এগুলো আমাদের একটু জানার প্রয়োজন আছে। প্রথম কথা বলি যে পাইলস আর ফিশার মধ্যে দুটো কি তফাৎগুলো কি আছে। পাইলস কি হয়, আমাদের যে মলদ্বারের ওখানে যে রক্ত চলাচল করে ভেন্সগুলো, সেই ভেন্সগুলো কি হয় কোনো কারণে ফুলে ওঠে, এবং ফুলে ওঠে বলে কি হয় যে আমাদের মল ত্যাগের যে পথটা, সেই পথটাকে শুরু করে দেয় এবং আমাদের সেখানে মল ত্যাগ করতে গেলে কষ্ট হয় এবং অনেক সময় ব্যথা হয়। এটা এক্সটার্নাল পাইলস, ইন্টারনাল পাইলস বলে কিন্তু আমরা দেখতে পারি। যে ফোলা ভাবগুলো কিন্তু আমরা যেমন ভেতরে ফোলে, বাইরের দিকেও কিন্তু দেখায় মাংসপিণ্ডের মতো ছোট ছোট ফুলে ফুলে উঠেছে, দানা দানা। ফিশারটা কি? ফিশারটা অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের যে মল ত্যাগের যে রাস্তাটা ভেতর দিকে, যে রাস্তাটা, সেই রাস্তাটা কি হয় সেখানে কিন্তু চাপ লেগে লেগে সেখানে ফেটে যায়। ফেটে গিয়ে দেখা যায় যে সেখানে ব্যথা হয় এবং তার সাথে সাথে ব্লিডিংও হয়। আর যেটা আমরা পাইলসের কথা বললাম, সেখানে ব্যথাও থাকে অনেক সময়, কিন্তু দেখা যায় অনেক সময় খুব বাজে কন্ডিশন হয়ে গেলে সেখানে ব্লিডিং হয়, ব্লিডিং পাইলস বলা হয়। এর তার সাথে সাথে কিন্তু কষ্ট হয় যে পায়খানা করার, মানে একটা চাপ পড়বে, জোরে ব্যথা হবে যখনই জোর করে পায়খানা করতে হবে, এই ব্যাপারগুলো। এটাই হচ্ছে মেন ডিফারেন্স দুটোর মধ্যে, কিন্তু দুটোই কিন্তু খুব রিলেটেড একটার সাথে আরেকটা, বা একসাথেই দুটো কিন্তু অনেকের দেখা যায়। একদমই তাই। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন কে বলছেন? হ্যাঁ, আমি সৌম্যদীপ দাস বলছি, বাগড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে জানেন? আচ্ছা, আপনার শারীরিক সমস্যাটা কি বলবেন এবং আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স হচ্ছে 31, আর সমস্যা হচ্ছে যে মানে আমার স্কুল করার সময় ব্লাড আছে আর জলটা মানে জানা ছিল। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে শারীরিক সমস্যাটা আপনার? এটা প্রায় 5-6 মাস হয়ে গেল। 5-6 মাসের শারীরিক সমস্যা। এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন এই সমস্যার জন্য? না, দেখাইনি। আগে তো মানে কিছুদিন ঘটতো কম কম, কিন্তু এখন মানে বেশি হচ্ছে সমস্যাটা। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, প্রথমে আপনি আমায় বলুন যে আপনার যে প্রবলেমটা হচ্ছে 5-6 মাস ধরে, আপনার খাওয়া দাওয়ার ধরনটা একটু বলুন।
খাবার দাবারের ধরনটা কি ধরনের খাদ্য খাবার আপনি খান? আচ্ছা, আমি সকালে তো প্রথম মুড়ি খাই, তারপরে দুপুরে তো ভাত খাই, আর রাত্রে ভাত বা রুটি। আপনার পায়খানাটা কি পরিষ্কার হয়? পায়খানাটা মাঝে মাঝে পরিষ্কার হয়। আচ্ছা, তার মানে কোষ্ঠকাঠিন্য আছে, মানে কনস্টিপেশন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। এইটাই হচ্ছে কিন্তু একটা বড় কারণ আমাদের। দেখুন, প্রথম কথা, যে জায়গাটা আমাদের যে মলদ্বারটা, সেখানে কি হয় বলছিলাম, যে ভেন্স গুলো, সেখানে যে রক্ত চলাচল করার যে নালীগুলো, সেগুলো ফুলে ওঠে। এবং যখন ফুলে ওঠে তাহলে কি হয়, যেই পথটা দিয়ে আমাদের মল ত্যাগ হয়, সেই জায়গাটা, রাস্তাটা সরু হয়ে যায়। যখন রাস্তাটা শুরু হয়ে যায়, তার সাথে সাথেই যখন আমাদের পায়খানাটা খুব শক্ত হয়, জোর করে করতে হয়, তখন ওখানে কিন্তু খুব জোরে চাপ দেয়। ধরুন আপনার রাস্তাটা যদি ছোট হয়, সেখান দিয়ে যদি একটা একটা ধরুন বাড়ির দরজা, সেই দরজাটা যদি ছোট হয়, সেখানে যদি একটা মোটা মানুষ সেখান দিয়ে যেতে চায়, তাহলে তাকে ঠেলে জোর দিয়ে যেতে হবে। তখন কি হবে, ওই রাস্তাটার মধ্যে কিন্তু বা দরজাটার মধ্যে কিন্তু চাপ লাগবে। এখানেও কিন্তু তাই হচ্ছে। এই যে আমাদের যে পথটা, সেগুলো মাংসপেশি দিয়ে তৈরি। এই যখন আমাদের কনস্টিপেশন হয় বা ধরুন মলত্যাগ করতে খুব কষ্ট হচ্ছে, জোর করে করতে হচ্ছে, চাপ দিয়ে করতে হচ্ছে, তখন কিন্তু জোর করে মলটা বেরোচ্ছে ওই রাস্তাটা দিয়ে, ওই পথটা দিয়ে যখনই বেরাচ্ছে, তখন কিন্তু আমাদের ব্যথা অনুভব হচ্ছে। এবং দিনের পর দিন এটা হতে হতে কি হয়, তখন কিন্তু ওই যে ভেতরে যে জায়গাগুলো, নরম জায়গাগুলো, মাসেলস গুলো রেকটামের, সেখানে কিন্তু আমাদের দেখা যায় যে ফেটে ফেটে যায় এবং সেখান থেকে ব্লাড বেরায়। এইটাই কিন্তু আপনার হচ্ছে, জ্বালা করবে, পায়খানা করতে গেলেই ভয় লাগবে, এবং দীর্ঘদিন হতে থাকলে দেখবেন একটা টাইমে কিন্তু ব্লাডও বেরাচ্ছে। এইটাকে কিন্তু আমাদের ঠিক করতেই হবে। যদি আমরা এটাকে মন দিয়ে ঠিক না করি, তাহলে ভবিষ্যতে কিন্তু আরো বড় বড় সমস্যা আসতে পারে। যে এই জায়গাটায় ঘা হয়ে যেতে পারে এবং ঘা শুকোতে চাইবে না, খারাপ দিকে চলে যেতে পারে ঘাটা। তার জন্য আমাদের কিন্তু এর ট্রিটমেন্ট করাতে হবে। আর এর জন্য খুব কিন্তু আয়ুর্বেদে ভালো ট্রিটমেন্ট আছে, যার মাধ্যমে আমার ওই কনস্টিপেশনের প্রবলেমটাও ঠিক হয়ে যাবে, আর তার পাশাপাশি এই রোগটাও কিন্তু আস্তে আস্তে নির্মূল হতে থাকবে। আর কিভাবে করতে হবে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। একদমই তাই। এই মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন, তখনই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলটাকে একটু হেলদি করতে পারি, কিভাবে ভালো খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এবং ঘরোয়া পদ্ধতিতে খাবারের মধ্যে দিয়েই আমরা আরেকটু কিন্তু ভালো থাকতে পারি, এবং তার সাথে সাথে কিন্তু আয়ুর্বেদ পদ্ধতিতেও কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি, তার জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা যে সচেতনমূলক বার্তা দিচ্ছেন, তারা কিন্তু লাইভে আসছেন এবং এই কথাই বলছেন। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বাগনান থেকে শ্রেয়াশিস বাগ বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বাগনান থেকে বলছেন, আচ্ছা বলুন। হ্যাঁ, বলছি আমার পেটের মাঝে যে টক ঢেকুর অ্যাসিডিটি করে, তার এই ব্যাপারে আয়ুর্বেদিক কিছু ওষুধ থাকে একটু বলে। আচ্ছা, এই সমস্যা কি আপনার বললেন? হ্যাঁ আমার। আচ্ছা, আপনার বয়সটা কত এবং আপনার কতদিন ধরে শারীরিক সমস্যাটা হচ্ছে? বয়সটা 26 হয়েছে, কিন্তু বছর দুয়েক হয়ে গেছে। বছর দুয়েক হচ্ছে, তাই এর জন্য কি আপনি আগে কোনো ডক্টর দেখিয়েছেন? অনবদ্য মানে বই কিংবা ছিটাচ্ছি দেখেছিলাম, কিন্তু সেভাবে তাতে কোনো হচ্ছে না। লাভ হয়নি। আচ্ছা, ভাবলাম যে আয়ুর্বেদিক দেখে। একদমই, আপনি শুনতে থাকুন। প্রথম কথা, আপনার যেটা করতে হবে, মাথায় রাখবেন যে আমাদের যে অ্যাসিডটা বেড়ে যায়, এটা একটু নজর দেবেন। দেখুন, আমি একটা আপনাকে কথা বলছি, সেটা বুঝবেন। যখন দেখবেন আপনি কোনো গরম কিছু একটা পাত্রে, ধরুন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছেন এবং তেলটা গরম হয়ে গেছে, তখন যদি ওটার মধ্যে ঠান্ডা জল ফেলে দেন, কি হবে, ওটা খুব বেশি আরো চিড়বিড় চিড়বিড় করে উঠবে। তার মানে ওটা আরো ফুলে উঠবে, তাই তো আমরা দেখতে পাই। ঠিক আছে, আমাদের পেটের ভিতরেও কিন্তু এমন হয়। আমাদের পেটের ভিতরে কিন্তু ঠান্ডা না, আমাদের পেটটা কিন্তু একটা ভালো টেম্পারেচার আছে ভেতরে, মেনটেন্ড হয়। ঠিক আছে, এবং সেই টেম্পারেচারটা যখনই আমরা কোনো, অনেকের হ্যাবিট আছে ঠান্ডা জল খাওয়া, ঠিক আছে, বা ফ্রিজের জল খাওয়া, তখন কিন্তু আমাদের এই অ্যাসিডটা কিন্তু আরো বাড়ে। ওটা কিন্তু আমাদের গ্যাস অ্যাসিডিটিটাকে কমায় না। আমাদের কি করতে হয়, আমাদের করতে হবে ঘুম থেকে উঠে ফার্স্ট হালকা গরম জল খেতে হবে। তাহলে কি হবে, দুটো কাজ হবে। একটা হচ্ছে আমার তো গলাটা পরিষ্কার হয়ে যাবে, ফুড পাইপটা, যেই নলিটা দিয়ে আমার খাদ্য খাবার পাস হয়, সেটা পরিষ্কার হবে এবং সেটা পিচ্ছিল হবে, স্মুথ হবে। সারা রাত ওটা ড্রাই থাকছে, কারণ আমরা কোনো জল খাচ্ছি না বা কিছু খাচ্ছি না। সকালবেলা সেটা পিচ্ছিল হয়ে গেল। এইবার যে আমরা খাদ্য খাবারগুলো খাবো, সেগুলো স্মুথলি ওদিক দিয়ে পাস করবে। দ্বিতীয়ত আরেকটা লাভ কি হচ্ছে, গরম জল যেহেতু খাচ্ছি, আমার
পেটের মধ্যে যখন জলটা যাচ্ছে সেখানে যখন অ্যাসিড থাকছে সেই অ্যাসিডটাকে কিন্তু নষ্ট করছে না বা সেটাকে আরো উত্তেজিত করে দিচ্ছে না, নর্মাল থাকছে। তাতে লাভ এটা হলো আমরা যখন খাবার খাবো তখন কিন্তু আমাদের হজমটা ভালো হবে। এই জন্য বলা হয় যে ভালো যদি হজম করাতে হয়, মেটাবলিজম যেটা বলি সেটা যদি ঠিক রাখতে হয় আমাদের কিন্তু ঠান্ডা জল না খেয়ে আমাদের গরম জল খেলে উপকার হয়। তো এটা হচ্ছে ফার্স্ট আমরা একটু মেনটেন করব। দ্বিতীয়ত আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে এরকম খাবার বেশি খাচ্ছি না তো। যেমন ধরুন আমাদের কি হয়, আপনি শুনতে থাকুন, ঠিক আছে? যেমন ধরুন কি হয় আমাদের যে অতিরিক্ত রিচ খাবার যেগুলো খুব বেশি তেল মশলা দিয়ে তৈরি হচ্ছে, ভাজা তেল বারে বারে ইউজ হচ্ছে, সেই খাবারগুলোর মধ্যে কিন্তু অ্যাসিডের মাত্রা আমাদের শরীরে বাড়িয়ে দেয়। আবার ধরুন পাশাপাশি যদি আমি ভাবি যেই খাবারগুলোর মধ্যে মানে গ্রিন ভেজিটেবলস থাকে, মানে শাকসবজি যদি আমাদের রান্নার বান্নার মধ্যে থাকে, তাহলে ওটা কিন্তু আমার শরীরকে অ্যাসিডটা কমায়। তো আমাদের খাবার এমন খেতে হবে যার মধ্যে এই ভাজা পোড়া জিনিসগুলো খেলেও খুব কম মাত্রায় রাখতে হবে এবং শাকসবজির মাত্রাটা কিন্তু বাড়াতে হবে। এইটা মাথায় রাখবেন। এটা হচ্ছে গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমার খাবারের টাইমিংটা। আয়ুর্বেদ মতে বলা হচ্ছে যে পেটে আমাদের যে জঠা আগুনি, মানে যেই আগুনটা বা যেই এনার্জিটার দ্বারা আমাদের পেটের খাবারগুলো হজম হয় বা হজম হতে সাহায্য করে, সেটা সবচেয়ে ভালো থাকে সূর্য ওঠার পর, যখন সূর্য মাথার ওপর থাকে সেই টাইমটা, মানে মোটামুটি 12টা। তো দুপুরের খাবার আমাদের চেষ্টা করতে হবে 12টা থেকে 1টার মধ্যে করা। সকালবেলায় আমাদের খাবার খেয়ে নিতে হবে মোটামুটি সকাল সকাল, ধরুন 7টা 8টার দিকে ব্রেকফাস্ট। এবং রাতের খাবারটা চেষ্টা করতে হবে সূর্য ডোবার সাথে সাথে যত তাড়াতাড়ি খেয়ে ফেলা যায়। দেখুন কাজের কর্মে আমরা তো 6টায় গিয়ে সবাই বাড়িতে পৌঁছতে পারি না, কিন্তু একটু মাথায় রাখবেন বাড়িতে আপনি 8টায় পৌঁছলেন, 10টা 11টায় খাচ্ছেন সেটা করবেন না, 8টায় পৌঁছলে 8:30টার মধ্যে খেয়ে নিন। যত তাড়াতাড়ি খাবেন আপনার কিন্তু হজম প্রক্রিয়াটা খুব ভালো হবে। তাতে আপনার কিন্তু অ্যাসিডিটি বা গ্যাস এই ব্যাপারগুলো কিন্তু আসবে না। আপনি প্রবলেমটা থেকে আস্তে আস্তে সুস্থ হতে থাকবেন। আর রাতে ঘুমটা ঠিক করবেন। এইগুলো যদি আপনি আপনার লাইফস্টাইলের মধ্যে মেনটেন করতে পারেন, দেখবেন আপনার কিন্তু আস্তে আস্তে এই প্রবলেমটা ঠিক হবে। আর এটা পার্মানেন্টলি যদি ঠিক করে ফেলতে চান তাহলে আমাদের আয়ুর্বেদে খুব ভালো এর ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট নিন। হেল্পলাইন নাম্বার একটা কল করুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে চলে আসুন। আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা কিন্তু অত্যন্ত প্রাচীন ভারতীয় একটি চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে কিন্তু আপনার শুধুমাত্র আভ্যন্তরীণ চিকিৎসারই যে সুফল রয়েছে তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যারই কিন্তু সমাধানের পথ রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু সচেতনমূলক অনুষ্ঠান করছেন, যাতে আপনারা একটু সচেতন হতে পারেন, যাতে আপনারা একটু হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন। এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে? আচ্ছা বলুন, কে বলছেন? বলছি আমার সমস্যা হচ্ছে, আমার নাম মৌমিতা শাহ। সমস্যা হচ্ছে জল যতটা না খাই আমার তার থেকে বেশি মানে টয়লেট হচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা সপ্তাহখানেক ধরে লক্ষ্য করছি। আচ্ছা, বারে বারে পেচ্ছাব হচ্ছে? পেচ্ছাবে কি জ্বালা রয়েছে? না না না, জ্বালা নেই। আর আপনার বয়সটা কত? 24। 24। আপনার যতটা জল খাচ্ছেন তার থেকে বেশি টয়লেট হচ্ছে। আপনি কোনো সময় সুগার টেস্ট করেছেন? না। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। আমি আপনাকে বলছি, আপনি শুনুন। প্রথম কথা দেখুন, জল আমাদের শরীরে যতটা দরকার তার থেকে যখন আমরা বেশি খাই তখন আমাদের শরীর থেকে ওটা একটা আমাদের সিস্টেম আছে বডির, যেটা আমাদের পেচ্ছাবের মাধ্যমে কিডনি সেটাকে ফিল্টার করে বের করে দেয়। এবার অনেক সময় কি হয়, যাদের ধরুন সুগারের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ঘন ঘন পেচ্ছাব হচ্ছে। আবার অনেক সময় এটাও দেখা যায় যে অনেকের বারে বারে পেচ্ছাব হচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। ঠিক আছে, অনেক সময় ইনফেকশনও হয়। ইনফেকশন হলে অনেক সময় বারে বারে পেচ্ছাব হবে কিন্তু জ্বালা থাকবে তাতে, বা অল্প অল্প পেচ্ছাব হবে, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। তো আপনার বয়স একবারেই কম, ঘাবড়ানোর কিছু নেই। আপনি যেটা করবেন, প্রথমে একটা কাজ করুন যে আপনি জল খাওয়ার পরিমাণটা মানে বাড়িয়ে দিন। ঠিক আছে,
এবার আপনি ভাবছেন যে জল খাওয়ার পরিমাণ বাড়ালে তো আরো বেশি টয়লেট হবে, না, প্রথমে আপনি দেখুন শরীর যতটা অ্যাবজর্ব করার ততটাই করবে, তারপর বাদবাকিটা বের করে দেবে। এবার আপনার যদি দেখা যায় যে আপনার অনেকটা করে পেচ্ছাপ হচ্ছে, তাহলে হয়তো বাড়ে আপনার কমে যাবে, যদি কোনো রকম অন্য কোনো প্রবলেম না থাকে। যদি এটাও করে না হচ্ছে, তাহলে আগে কোনো টেস্ট করার দরকার নেই, একবার আমাদের কাছে আসুন, আমরা আগে দেখে নেব কি কারণে। জেনারেলি এই জিনিসটা শীতকালে বেশি হয়, যে জল অল্প খেলেও বারে বারে পেচ্ছাপ হচ্ছে বা তার থেকে পরিমাণটা বেশি হচ্ছে, এটা মনে হয় কারণ শরীরে তখন যদিও স্কিন ড্রাই হয়, কিন্তু ভেতরে যেহেতু টেম্পারেচারটা চারিদিকে ঠান্ডা থাকে, তা ততটা জল আমাদের প্রয়োজন হয় না। কিন্তু গরমকাল, এখন গরম পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আপনার এটা হচ্ছে এবং দেখছেন যে কোনো মতেই কমছে না, তাহলে কিন্তু একবার দেখিয়ে নেওয়া উচিত। হেল্পলাইন নাম্বারে তাহলে কল করে একবার চলে আসবেন। অবশ্যই, একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যে সকল দর্শক বন্ধুরা ইতিমধ্যে অনুষ্ঠান দেখছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের সুস্থতার চাবিকাঠি। এই হেল্পলাইন নাম্বারের মধ্যে দিয়েই কিন্তু আপনারা যুক্ত হবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে। ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে কিন্তু আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যান। দেখুন, আপনি প্রত্যেকেই কিন্তু চাইছি একটা সুস্থ স্বাভাবিক জীবন। দেখুন, আমাদের শরীর থাকলে শারীরিক সমস্যা আসাটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই শারীরিক সমস্যাটাকে ধরে বসে থাকলে কিন্তু চলবে না। আমাদের কিন্তু সেই শারীরিক সমস্যাটাকে সঠিক পর্যায়ে এবং সঠিক চিকিৎসকের দ্বারাই কিন্তু সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে আমরা পরবর্তী জীবনটা একটু খুব সুন্দর করে কাটাতে পারি। এবং তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই আমাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন, যাতে আমাদেরকে সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইন দিয়ে আমাদের জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলতে পারেন। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? সুদীপ হালদার বলছি। হ্যাঁ বলুন সুদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? তো আমার বিষয়ে জানতে চাই। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। আমার বয়স হচ্ছে 38। সমস্যা হচ্ছে আমার হজম শক্তি একটু কম আছে, মানে কম হয়ে গেছে লকডাউনের পর থেকে। আচ্ছা, মানে খাবার খেলে হজম হতে চায় না কোনো কিছু। আপনি কোথা থেকে বলছেন এই মুহূর্তে? সল্টলেক থেকে। সল্ট লেক, ঠিক আছে। কলকাতায় অনেকগুলো চেম্বার রয়েছে, ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগানে। আপনারা যে কোনো একটা চেম্বারে কিন্তু চলে আসতেই পারেন। বিস্তারিত ডাক্তারবাবু বলছেন। আচ্ছা, আপনার যে হজমের প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে? আপনার কি পেট মানে বারে বারে স্টুল পাস হচ্ছে বা মানে পাতলা হচ্ছে না আমাশা হচ্ছে? বটির দিনে সেরকম ভাবে মানে ধরুন মনে করো সকালবেলা যাচ্ছি বটি, তারপরে বটি পাচ্ছে। আচ্ছা যখন যেটা মানে মনে হচ্ছে বটি হবে, কিন্তু সেরকম ভাবে বটি হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর খাবার দাবার খাওয়ার পর দুপুরে যদি খাই, সন্ধ্যাবেলা সেদিন কিন্তু খেতে ইচ্ছা করছে না। দেখুন, আপনার এটা যেটা যদি কিছু খেয়ে নিই, রাত্রেবেলা যদি খেতে ইচ্ছা করছে না। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। এটাকে বলা হয় মানে আইবিএস বলা হয়, ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়। মানে যে মানে পটির ব্যাপারটা, যে পায়খানার ব্যাপারটা, যেটা আপনাকে বিরক্ত করছে বা অস্বস্তি দিচ্ছে। এটা কি হবে দেখবেন, আপনি পটি করলেন, মনে হলো বাহ পুরো ঠিক হয়ে গেছে, হঠাৎ আপনি ধরুন জামা কাপড় পরে বাইরে বেরোচ্ছেন, মনে হবে এখনই আবার মনে হয় একবার গেলে ভালো হতো, এই ব্যাপারটা হবে। কিছু খেলেন, খাওয়ার পরেই মনে হচ্ছে আরেকবার মনে হয় গেলে ভালো হতো, এই ব্যাপারটা কিন্তু রয়ে যায়। মানে পরিষ্কার মতো যে পায়খানাটা পেট থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হয় না আইবিএস এর ক্ষেত্রে, ঠিক আছে? তো তার জন্য আপনাদের কিছু মেনটেন করতে হবে, বা কেন হচ্ছে এটা আগে বুঝে নিন। এই আইবিএসটাকে যদি পার্মানেন্টলি ঠিক করতে হয়, তাহলে কিন্তু কয়েকটা জিনিস আপনার ফলো করতে হবে। প্রথম কথা, পেট পুরো পরিষ্কার করতে হবে। পেট পুরো পরিষ্কার আপনি কিভাবে করবেন? ঘুম থেকে উঠে ফার্স্ট হালকা গরম জল খাবেন, পায়খানায় যাবার আগে এই জলটা খাবেন। ঘুম থেকে উঠে যাতে ডেইলি সকালে পায়খানা হয় তার একটা চেষ্টা করবেন। জলটা কিভাবে খাবেন তারও একটা নিয়ম আছে। হালকা গরম জল, আপনি মল আসনে বসবেন। মল আসন কোনটা বলে? আমাদের যে যৌগিক আসন আছে তার মধ্যে একটা হচ্ছে মল আসন। মানে যেভাবে আমরা ইন্ডিয়ান স্টাইলে পটিতে মানুষ বসে হাঁটু ভাঁজ করে, সেইভাবে আগে বসবেন, মানে ঘরের মধ্যে বসবেন। বসে তারপরে জলটা আস্তে আস্তে খাবেন। জলটা একবারে ডক 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 করে খেয়ে নেবেন না। জল খাবার নিয়ম হচ্ছে, আপনি সকালে যখন জলটা খাচ্ছেন তখন কিন্তু আপনি অল্প অল্প করে জল খাবেন,
চুমুক দেবেন, গ্লাসে চুমুক দিয়ে অল্প জল নিলেন এবং সেটাকে যেমনি আপনি খাবার চিবিয়ে চিবিয়ে খান ওটাও অল্পক্ষণ মুখে গালের ভিতরে ধরে রাখবেন, একটু চেবোবেন। ঠিক আছে? এতে কি হবে, আপনার মুখের ভিতরে যে লালাগুলো এবং ভালো ব্যাকটেরিয়া সেটা কিন্তু আপনার স্টমাকে চলে যাবে এবং সেটা কিন্তু আপনার দুটো কাজ করবে, ডাইজেশনেও হেল্প করবে এবং যে আপনি মলাসনে বসলেন তাতে কি হবে, আপনার যে পুরো ইন্টেস্টাইনটা ওটা ক্লিয়ার হয়ে আপনার পটিটা ঠিক মতো হবে, স্টুলটা ঠিক হবে। এবং রেগুলার একই টাইমে যদি আপনি ওই জলটা খেয়ে স্টুল করতে যান বা পায়খানা করতে যান তাহলে দেখবেন একটা হ্যাবিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার পায়খানাটা পরিষ্কার হবে এবং পর্যাপ্ত পরিমাণে হবে, যতটা হওয়ার কথা ততটা পরিমাণেই হবে। এটা গেল। দ্বিতীয়ত, রাতে যখন শুতে যাবেন তখনও কিন্তু জলটা হালকা গরম করে খেয়ে তারপরে ঘুমোতে যাবেন, কারণ সারা রাত আমাদের কিন্তু কোনো জল না খেলে ভেতরটা কিন্তু নর্মাল সময়ের থেকে কিন্তু ড্রাই হতে থাকে, ওখানে একটা মিউকাস মেমব্রেন থাকে কিন্তু জল থাকে না। তার জন্যই আরেকটা কথা বলা হয় যে সকালের জলটা কিছু খাবার আগে জল খেয়ে নেবেন, নাহলে গলায় বেঁধে যেতে পারে, কারণ স্লিপারি ভাবটা কিন্তু কমে যায় জল না থাকার। তার জন্য ওইটা খাবেন যখন, জলটা চুমুক দিয়ে দিয়ে যখন আস্তে আস্তে খাচ্ছেন ওখানে একটা স্লিপারি ভাবও হবে, তাতে কি হবে, আপনি যখন কোনো কিছু খাবেন সেটাতেও কিন্তু হেল্প করবে। এইবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার খাবার সময়টা চেঞ্জ করবেন। খাবার সময়টা কিভাবে চেঞ্জ করবেন, যেটা আমি বলছিলাম, ভালো যদি হজম হয় তাহলেই পটি ভালো হয়। আর এই যে আইবিএস এর সমস্যা বা আমাশার সমস্যা বা দেখা যাচ্ছে লুজ মোশন হয় বারে বারে, কোনো কিছু খাবার হজম হতে চায় না, যেটা আপনার ক্ষেত্রে আরেকটা হচ্ছে ব্লোটিং হচ্ছে। ব্লোটিং মানে হচ্ছে ধরুন পেটটা ফুলে আছে, ফেপে আছে, ঠিক আছে, কি এখন খেলে মনে হয় না আর সারাদিন আর খিদেই পেলো না, দুপুরে খেলে মনে হয় রাত্রে আর খাবো না, বা খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আপনার কমবে। এগুলো মেনটেন করুন অল্প দিন, বা যদি আপনি চাইছেন না আমি খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই, তাহলে বলবো কিন্তু আমাদের কাছে এসে ট্রিটমেন্ট করাতে হবে। আয়ুর্বেদিক মেডিসিন আছে, কমপ্লিটলি সেফ, এবং তার কোনো কিন্তু হ্যাবিট হয়ে যায় না যে আপনি ভাবছেন তো পায়খানা করানোর জন্য ওষুধ খেলে তারপরে হবে, নাহলে আর হবে না, ওই ব্যাপারটা নেই। যে কারণে আপনার প্রবলেমটা ভেতরে হয়েছে, আপনার যে পেটের যে একটা সমস্যা, সেই সমস্যাটাকে ঠিক করে দেওয়া হবে, অটোমেটিক দেখবেন আপনার তখন হজম শক্তি বেড়ে যাবে। তো এটার জন্য হেল্পলাইন নাম্বারে একবার কল করে দেবেন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, ইতিমধ্যেই আর একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাগনান থেকে সমীর দে বলছি। হ্যাঁ বলুন সমীর বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার শারীরিক সমস্যাটা বলবেন এবং আপনার বয়সটা বলবেন। বয়স হচ্ছে ৩০। হ্যাঁ, বয়স ৩৭। 37। আচ্ছা বলুন, এবার কি শারীরিক সমস্যা আপনার? সমস্যা হচ্ছে আমার প্রচুর ঠান্ডা লাগে, এই গরম দিন এলে ঘাম প্রচুর হয় এবং রাতের দিকে পুরো এত শীত করে, মানে সকালে আর উঠতে পারি না, মানে এই জিনিসটা ওই সিজন হলে হয়। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? এই সিজন হলে হয়, মানে আপনার সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে কি সমস্যাটা থেকে যাচ্ছে, তাই তো? অতটা হয় না। আচ্ছা শুনুন না, স্যার, আমি বলছি যে আপনার এটা সিজন চেঞ্জ হলে হচ্ছে, তো যখন গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম বা এই টাইমে হয়। হ্যাঁ, এবার আমায় বলুন প্রথম কথা, যে আপনার ঘামটা প্রচন্ড হয়, তার মানে গরম, শীত থেকে যখন গরমের দিকে যাচ্ছে তখন হচ্ছে, তাই তো বেশি? আচ্ছা, ঘামটা আপনার কি, আপনি যে ডেইলি যে ঘামছেন সেটা কি আপনার শরীরেই শুকিয়ে যায়, না সাথে সাথে আপনি মুছে নিতে পারেন? না, শরীরও শুকিয়ে যায়, কিছু মুছেও দিই বাড়িতে এলে, কাজে থাকা তো বুঝতে পারি না। হ্যাঁ, তার মানে অনেকক্ষণ গায়ে যখন ভেজাটা থাকে তাতে আপনার ঠান্ডা লেগে যাচ্ছে আর কি। ঠিক আছে, প্রথম একটা জিনিস করবেন আপনি, যে ঘামটা আপনি শুনতে থাকুন, আমি বলছি, ঘামটা যাতে আপনার কম হয় তার জন্য একটা কাজ করবেন, যখন স্নান করবেন স্নানের জলের মধ্যে একটু ফিটকিরি মিশিয়ে নেবেন, ফিটকিরিটা মিশিয়ে নেবেন স্নানের জলে, ঠিক আছে, তারপরে স্নান করবেন, মাথায় দেবেন না ওই জলটা, গায়ে দেবেন। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে আপনার, কি করতে হবে, যে যখনই আপনি সুযোগ পাবেন, অতিরিক্ত ঘাম হয়ে যখনই যাচ্ছে, চেঞ্জ করার চেষ্টা করবেন। মানে একটা ভালো জিনিস, আমরা যখন গেঞ্জি পরি তার উপরে শার্ট পরি, মানে মানে হাত কাটা গেঞ্জি যেটা আমরা পরি তার উপরে যে শার্ট পরছি, গেঞ্জিটা কিন্তু আমাদের শরীরে টাইট হয়ে লেগে থাকে। এই টাইট হয়ে লেগে থাকার ফলে একটা প্রবলেম হয়, যদি কারো বেশি ঘাম হয় অটোমেটিক সেটা কিন্তু শরীরের মধ্যেই
রয়ে যায়, সেটা কিন্তু শোকাতে পারে না। আপনি তাহলে কি করবেন, কটন শার্ট পরবেন এবং ভেতরের গেঞ্জিটা পরবেন না। তাহলে কি হবে, যতটুকু ঘামবেন সেটা কিন্তু হাওয়া পাস করতে পারবে জামাটা দিয়ে এবং সেটা কিছুটা হলেও শুকিয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কারণ। যখন আপনি কাজের মধ্যে থাকছেন আপনি চেঞ্জ করতে পারছেন না, এইটা। দ্বিতীয় কথা আরেকটা মাথায় রাখবেন, আপনি একটু ছাতা ব্যবহার করবেন। ছাতা ব্যবহার করবেন যাতে আপনার ডাইরেক্ট হিটটা না লাগে, সানলাইটটা শরীরের মধ্যে না লাগে। আরেকটা জিনিস দেখে নেবেন, আপনার প্রেশার ঠিক আছে তো? অনেক সময় প্রেশার যাদের বেশি থাকে তাদের কিন্তু বেশি ঘাম হয়, ঠিক আছে, শরীর হিট বেশি হয়ে যায়, এটা একটু দেখে নেবেন। আরেকটা জিনিস, খাবারের মধ্যে নুনের মাত্রাটা কমাবেন। নুন যারা বেশি বেশি খায় দেখা গেছে তারা অতিরিক্ত কিন্তু সোয়েটিং হয়, তাদের ঘাম বেশি হয়, তো সেটার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এইভাবে মেনটেন করুন। এবং আরেকটা, আমাদের কাছে যদি ট্রিটমেন্টে আসেন আমরা আরেকটা জিনিস চেক করে নেব যে আপনার ঠান্ডা লাগার ধাত মানে অ্যালার্জিটা বেশি আছে কিনা। যদি অ্যালার্জিটা বেশি থাকে তাহলে সেই অ্যালার্জির মাত্রাটা কিন্তু কমিয়ে নর্মালে আনতে হবে। তার জন্য আমাদের ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট নিলে আপনি কয়েক মাসের মধ্যে দেখবেন অ্যালার্জিটা আপনার নর্মালে চলে এসছে। যখনই নর্মালে চলে আসবে তখন কিন্তু ঘাম থেকে চট করে বা সিজন চেঞ্জ হলে চট করে আপনার ঠান্ডা লেগে যাবে না। কারণ একটা জিনিস মাথায় রাখুন, আমাদের ধরুন 100 জন যদি লোককে দেখি, সবাই ধরুন আপনার মতো কাজ করছে, কিন্তু তার মধ্যে দেখবেন সবারই কিন্তু আপনার মতো ঠান্ডা লাগছে না। কিছু লোকের আপনার মতো ঠান্ডা লাগবে, কিছু লোকের আপনার মতো ঠান্ডা লাগবে না। তার ডিফারেন্সটা একটা কারণে হতে পারে যে তারা কিন্তু দেখা যাবে যে তাদের ওই ঠান্ডা লাগার ধাতটা নেই, বা বলবো যে ওই অ্যালার্জির মাত্রাটা নর্মাল আছে। আপনি কিন্তু এটা চেক করে দেখতে পারবেন আমাদের কাছে এলে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি রিসার্চ সেন্টারে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানেও কিন্তু পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরেও কিন্তু পাচ্ছেন ডক্টর এস খাঁকে এবং বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও কোচবিহারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে কিন্তু পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, খড়গপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং রামগড়বাসীদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, কারণ সেখানে কিন্তু ওপেনিং হতে চলেছে এনবিপি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং ওপেনিং এর দিনই কিন্তু থাকবেন ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর। কেউ কিন্তু এই দিনটা মিস করবেন না। কিন্তু এবারে কিন্তু সেই মুহূর্তটার পালা, যে মুহূর্তে এনবিপি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষদের সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক জীবনযাপন পাচ্ছে, আমরা কিন্তু এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে মানে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানান রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা, আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা আমি করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি এখানে হ্যাঁ, দেখার অনেকই পর? খুশি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল,
কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন টাইপের, হ্যাঁ। তার একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? ইউনিয়নের আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার। তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন যে হ্যাঁ। আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান, আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন সেটা একবার দেখান। এই তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ। যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি? বাড়ি বারাসাত। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতিতে শুধুমাত্র কিন্তু আপনাদের যে আভ্যন্তরীণ যে কোনো শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে কোনো রকম সমস্যারই কিন্তু সমাধান সূত্র রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছে। ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনারা জানেন যে সচেতনমূলকই বার্তা দিচ্ছেন, যাতে আমরা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী কিংবা পরবর্তী জীবনটা একটু সুন্দর করে কাটাতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের লাইফস্টাইলটা ভীষণ একটা হেট্রিক লাইফস্টাইল আমরা বলতেই পারি। আমাদের অর্ধেকটা সময় কিন্তু প্রায় বাইরে কাটাতে হচ্ছে এবং তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকম বাইরের যে সকল খাদ্য খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কনজিউম করতে হচ্ছে। আর এই প্রতিনিয়ত বাইরের খাবার কনজিউম করতে করতে আমার আপনার কিন্তু প্রত্যেকের একটি পেটের সমস্যা দেখা দিচ্ছে। আর এই পেটের সমস্যাগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবেই নেগলেক্ট করে থাকি। একটু গ্যাসের সমস্যা হচ্ছে আমরা হয়তো একটা ট্যাবলেট কনজিউম করে নিল, কিংবা আপনার অ্যাসিডিটির মতন সমস্যা হচ্ছে আমরা একটা ট্যাবলেট কনজিউম করেই নিতে পারি। আমাদের হয়তো সেই মুহূর্তের জন্য যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু সেই সমস্যাটা পরবর্তীকালে যে কত বড় আকার ধারণ করতে পারে আমরা কিন্তু কল্পনাও করতে পারি না। আমরা চাই আপনারা প্রত্যেকটা মুহূর্তেই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করুন, এবং সেই জীবনযাপনটা যদি আয়ুর্বেদের মধ্যে দিয়ে করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আর আপনাদের জন্যই আজকে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরী। স্যার আপনাকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। স্যার আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা ভীষণ হেলদি লাইফস্টাইল চলে এসেছে। মানে আমাদের প্রত্যেকেই যারা ওয়ার্কিং সেক্টরে কাজ করছেন অনেকটা সময় তাদেরকে বাইরে কিংবা অফিসে কাটাতে হচ্ছে, এবং তার জন্য কিন্তু বাইরের খাদ্য খাবারই আমাদেরকে সবসময় কনজিউম করতে হচ্ছে। আর এই যে বাইরে তেল মশলা জাতীয় খাবার খেতে খেতে কিন্তু আমাদের খুব একটু ন্যাচারাল দিক থেকে শুরু করি যে গ্যাস অ্যাসিডিটির মতন কিন্তু সমস্যা আমাদের প্রত্যেকটা লোকের মধ্যেই দেখা দিচ্ছে। তো এই সমস্যাটা কি শুধুমাত্র খাবারের জন্য হচ্ছে কিংবা অন্য কোনো কারণে হচ্ছে, যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু খাদ্য কিন্তু তার মধ্যে একটা বিশাল বড় রোল প্লে করে, কিন্তু আমাদের লাইফস্টাইলও কিন্তু তার সাথে যুক্ত আছে। তো এই নিয়ে আমরা একটু অবশ্যই আলোচনা করব। তার আগে একটু দেখে একদম, নিচ্ছি। আমাদের প্রথম কলার বন্ধুদের মধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ব্যারাকপুর কালিয়া নিউজ থেকে মালা ভগত বলছি। ব্যারাকপুর থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা, আপনার একটু বয়সটা বলবেন এবং কি শারীরিক সমস্যা সেটা একটু বলবেন। আমার বয়স 43। হুম, আর আমার শারীরিক মানে আমার খুব ঘন ঘন টয়লেট পায়, হ্যাঁ, অন্তত মানে 10 মিনিট অন্তর অন্তর পায়। আর এমন এত জোরে পায় মানে আমি চাপতে পারি না, কোথাও গেলে তো আমার খুবই অসুবিধা হয়। মানে এরকম কেন হয় ম্যাডাম একটু জানলে ভালো হতো। আপনার এই শারীরিক সমস্যাটা কতদিন ধরে হচ্ছে ম্যাডাম? তাও এটা হবে অনেক বছরই হবে, 5-6 বছর হবে। 5-6 বছর ধরে? আচ্ছা, তা এর জন্য কি আপনি আগে কোনো ডক্টর দেখিয়েছেন?
না, আমি কোথাও ডাক্তার দেখাইনি। আমি টিভিতে এখন দেখতে পেয়ে তাই আমি ফোন করে জানতে চাইলাম ডাক্তারবাবুর কাছে। আচ্ছা, আপনি যে টিভিতে দেখতে পেয়ে আপনি সত্যি সত্যি চাইছেন সুস্থ হতে এবং আয়ুর্বেদের মধ্যে দিয়ে, এটা কিন্তু ভীষণ ভালো লাগলো। ডাক্তারবাবু বলছেন, শুনুন আপনি। আচ্ছা, প্রথম কথা আপনি বলুন, আপনি কি কোন রকম সুগারের টেস্ট আগে করেছেন? হ্যাঁ, সুগার, এর জন্য আমি সুগার টেস্ট করেছিলাম, সুগার নেই আমার। আচ্ছা, এবার আরেকটা কথা বলুন, আপনার জল খাবার পরিমাণটা কতটা? জলটা ডাক্তারবাবু আমার খুবই কম। আমার মানে আমি কোনো কিছু খেলে তাহলেই আমার জল খেতে ভালো লাগে, নালে আমি জল খাই না সেরকম। আচ্ছা, দেখুন অনেক সময় কি হয়, আমাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়, ঠিক আছে, ইউটিআই বলা হয়। তার থেকে কিন্তু এই ব্যাপারগুলো থাকে যে ঘন ঘন পেচ্ছাপ হওয়া, অনেক সময় পেচ্ছাপে জ্বালা করা, পেচ্ছাপে দুর্গন্ধ, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। তো এগুলো কিন্তু পরীক্ষা করার ব্যাপার থাকে বা ধরুন ট্রিটমেন্ট করার ব্যাপার থাকে। আপনার দেখুন একটা ব্যাপার হয় যেটা আর একজন কলারেরও ছিল এই প্রবলেমটা আপনার মতোই, যে মেন একটা ব্যাপার যেটা হয় যে ধরুন যতটা জল খাচ্ছেন তার থেকে ততটা শরীরে জল দরকার হচ্ছে না, জলটা বেরিয়ে যাওয়ার জন্য আপনার বারে বারে পেচ্ছাপ হচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে যদি আপনার পেচ্ছাপ পরিষ্কার না হয়, তাহলে ধরুন যতটা আপনার পেচ্ছাপ জমে আছে আপনার ব্লাডারের মধ্যে সেটা বেরাতে চাইবে, চাপ দেবে, তখন কিন্তু আপনার বারে বারে পেচ্ছাপের বেগ পেতে পারে। এগুলো আরেকটা কারণ, ঠিক আছে। যেটাই কারণ হোক, প্রথম কথা এটার কিন্তু ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্টটা করাতে হবে। ট্রিটমেন্টটা করাতে না করলে আপনার এখন একটা প্রবলেম হচ্ছে যেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেন না বলছেন, তাই তো? এখানে কি হয়, আমাদের প্রত্যেক ব্যক্তিরই, পুরুষ মহিলা সবারই কিন্তু পেচ্ছাপ বেরোনোর যে রাস্তা তার সেখানে একটা কিন্তু দরজা থাকে, মাসেল দিয়ে তৈরি, মাংসপেশি দিয়ে তৈরি। এটা যখন আমাদের ব্রেন বলে যে হ্যাঁ এখন পেচ্ছাপটা বের করতে হবে শরীর থেকে, তখন ওটা খুলে যায়, আবার যেই পেচ্ছাপ করা হয়ে যায় ওটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই জিনিসটা কিন্তু অনেকে লুজ হয়ে যায়। আপনার 46 এজ বললেন, তো 43 এজ বললেন, যাই হোক, কিন্তু এটা আর বেশি বয়সে জেনারেলি হয়। তবে অনেকের শারীরিক গঠনের জন্য বা ধরুন আপনার কি খুব ভারী চেহারা? না, আমার খুব ভারী চেহারা না, চিপচিপে চেহারা, সিম্পল চেহারা, একদমই ভারী না আমার। আচ্ছা, যাই হোক, এক একজনের চেহারার জন্য কিন্তু এই প্রবলেম গুলো হয়। কারণ অনেকের দেখা যায় শরীরে মাংসপেশি খুব দুর্বল, হয়তো সে মোটা কিন্তু মাংসপেশি গুলো দুর্বল, বা খুব বেশি সফট, তার মানে লুজ বেশি, ঠিক আছে। ওইরকম যাদের চেহারা থাকে, অনেক সময় যদি সেই দরজাটা যেটা বললাম মাংস দিয়েই তৈরি, সেইটা যদি লুজ হয়ে যায় তাহলে এই ব্যাপারটা হতে পারে। বেশি বয়সের মানুষদের, পুরুষ বা মহিলাদের এই জিনিসটা থাকে, যেমনি তারা পেচ্ছাপ বা পায়খানা কোনোটাই কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না, আটকে রাখতে পারে না, ফট করে ওটা বেরিয়ে যেতে চায়। তো যাই হোক, হ্যাঁ, তাই তো। আচ্ছা, এটা একটা ব্যায়াম আছে, আপনাকে যদি এটা হোল্ড করার জন্য হয় তাহলে ওই ব্যায়াম আসনটা আপনি করতে পারেন। কিভাবে? আপনার ভালো করে এরকম বসবেন, বাবু হয়ে বসবেন। বসার পর আপনার যে মনে মনে ভাবতেই হবে যে আপনার যে মলদ্বারের জায়গাটা, যেখান দিয়ে আপনার স্টুল পাস হয়, পায়খানা বেরায়, এবং পেচ্ছাপের যে দাঁড়টা যেদিক দিয়ে আপনার পেচ্ছাপ বেরায়, এই দুটোকে আপনি টেনে ধরছেন ওপর দিকে, ঠিক আছে। নিঃশ্বাসটা নিলেন, নিঃশ্বাসটা নিয়ে ছাড়লেন, তারপরে ওটাকে টেনে ধরলেন। টেনে ধরে 3 যদি গুনতে পারেন খুব ভালো, 1 2 3 করে আবার ছেড়ে দেবেন, হালকা করে দেবেন, টাইট করবেন, আবার হালকা করে দেবেন। এইভাবে করে ব্যায়ামটা করতে হবে কয়েক মিনিট ধরে। এইভাবে যদি করতে পারেন, দেখবেন ওই যে দরজাটা, ওটা আস্তে আস্তে কি হবে, মাংসপেশিগুলো শক্ত হবে। যখন একটু টাইট হবে মাংসপেশিগুলো আস্তে আস্তে, তখন কিন্তু আবার বেশিক্ষণ ধরে রাখতে পারবেন। আর যদি ভেতরে কোনো তার সাথে প্রবলেম থাকে, সেটা আমাদের এখানে এসে চিকিৎসা করাবেন। হেল্পলাইন নাম্বার একটা কল করে নিন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনার জীবনের সুস্থতার চাবিকাঠি। এরকম অনেক দর্শক বন্ধুই রয়েছেন যারা হয়তো সত্যি সত্যি খুব সিভিয়ার ভাবে অসুস্থ এবং বহু দিন ধরেই বহু চিকিৎসা করিয়েছেন, আলটিমেটলি কিন্তু নেট ফল জিরো। তাদের জন্য কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা একদম অব্যর্থ ওষুধের মতনই কাজ করবে। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন, তখনই কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছেন যে আয়ুর্বেদ আমাদের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে। আয়ুর্বেদকে সাথে নিয়ে আমরা কিন্তু অনেক শারীরিক সমস্যারই নিমেষে সমাধান করতে পারি, এবং তার জন্যই কিন্তু এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ আমাদের কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি অমিত বলছিলাম। হ্যাঁ, বলুন, কোথা থেকে কথা বলছেন আপনি? শিয়ালদা। হ্যাঁ,
শিয়ালদা। 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 আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানতে চাই। নিজের বিষয়ে জানতে চাইছেন। বলুন আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা। বয়সটা হচ্ছে 34+। হুম। ক্লিয়ার পটি ঠিক মতন হয় না। পটি ঠিক মতো হচ্ছে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? কিছুদিন খুব ভালো থাকে, তারপরে আবার শুরু থেকে 2-3 দিন এরকম হয়, তারপরে আবার। না, বলছি কতদিন যাবত এই সমস্যাটা চলছে আপনার? কত বছর ধরে? এটা না, আমি আপনাকে বলতেছি যে সমস্যাটা কিছুদিন থাকে, আবার কিছুদিন ভালো হয়ে যায়, আবার কিছুদিন পর আবার শুরু হয়ে যায়, এটাই বলতে চাই। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার যে খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে কি কি ধরনের খাবার থাকে একটু বলুন আমায়। মাছ মাংসই খাই বেশিরভাগ। আচ্ছা, শাকসবজি কম খাচ্ছেন, তাই তো? শাকসবজি খাওয়া হয় সপ্তাহে 2বার মতন হয়ে যায়। আচ্ছা, সপ্তাহে 2বার মতো, তার মানে খুবই কম। আচ্ছা, একটা এবার আপনি শুনতে থাকুন, আমি বলছি ব্যাপারগুলো একটা একটা। প্রথম কথা হচ্ছে আমাদের পেট যদি ঠিক থাকতে হয় তাহলে আমাদের পায়খানা পরিষ্কার হতে হবে। এবার পায়খানা পরিষ্কার হওয়ার প্রথম যেটা মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে বেশি করে ফাইবার জাতীয় খাবার খেতে হবে। ফাইবার জাতীয় মানে যার মধ্যে আপনার কি বলবো, মানে প্রোটিন ফ্যাটটা বেশি। না, প্রোটিন ফ্যাট বেশি নয়। ফাইবার গুলো হচ্ছে যেগুলো আমাদের হজম হয় না কিন্তু হজম হতে সাহায্য করে। যেমন হচ্ছে গাছের পাতা, কোনো পাতা জাতীয় খাবার তার মধ্যে ফাইবার থাকে, কোনো ফল তার মধ্যে ফাইবার থাকে, ঠিক আছে? তারপরে ধরুন সেলুলোজ বলে একটা কথা হয় গাছের বা পাতার মধ্যে থাকে যেগুলো, সেইগুলো হচ্ছে কি আমাদের ও নিজে হজম হবে না, মানে মানুষের পেটে সেগুলো হজম হয় না কিন্তু ও হজম হতে সাহায্য করে। কিছু আছে ডিজলভড ফাইবার আর কিছু হচ্ছে আনডিজলভড ফাইবার, মানে কিছু খাবারের সাথে মিশে গিয়ে আমাদের পেটে মিশে যায়, আমরা বুঝতে পারি না কিন্তু ওগুলো হজম হতে সাহায্য করে। আবার কিছু আছে ওগুলো ডাইরেক্ট বেরিয়ে যায় শরীর থেকে। একটা কথা উদাহরণ দিলে বুঝবেন, আপনি যদি কোনোদিন শাক খাচ্ছেন, দেখবেন অনেক সময় শাকই আপনার টয়লেটে কিন্তু বেরিয়ে গেছে, মানে ওটা হজম হয়নি, ঠিক আছে? আবার ধরুন আপনি একটা আপেল খেয়েছেন কিন্তু আপনার কিন্তু আপেলটা বেরাবে না, কিন্তু ওই ফাইবারটা ডিজলভড হয়ে যায়, কিন্তু ও আমাদের কি হবে, কোষ্ঠকাঠিন্যটাকে যাতে না হয় সেটা আমাদেরকে সাহায্য করবে, ঠিক আছে? এইটা হচ্ছে ফাইবারের মেইন কাজ। এবং তার সাথে সাথে কি হয়, ফাইবার কোষ্ঠকাঠিন্যটা তো দূর করে, তার সাথে সাথে আমাদের হজমে সাহায্য করে, সুগারটাকে বাড়তে দেয় না, মানে হট করে যে আমরা খাদ্য খাবার খেলে সুগার বেড়ে যায় সেগুলো দেয় না করে হতে। তার মানে আমাদের খাদ্য খাবারের মধ্যে ফাইবার দরকার আছে। দ্বিতীয় কথা, আমাদের কিন্তু জলের পরিমাণটা বাড়াতে হবে। দেখবেন কোনো সময় বাড়িতে যখন আপনি ধরুন আটা বা ময়দা মাখছেন, যখন জল কম হয়ে যায় তখন কি ওটা মাখতে কষ্ট হয় এবং ভালো মতো মাখা হচ্ছে না, তার মানে কি জলটা কম আছে, ঠিক আছে? শরীরও কিন্তু আমরা যখন খাদ্য খাই তখন আমরা জলও খাই, জল কিন্তু অ্যাবজর্ব হয়, খাদ্য খাবারগুলো কিন্তু অ্যাবজর্ব করে, এবং যদি কম হয় তাহলে কি হবে, আমাদের খাদ্য খাবারটা ঠিকমতো হজম হতে পারবে না এবং তখন আমাদের স্টুলটা কিন্তু হার্ড হয়ে যাবে। সেম জিনিস, ঠিক আছে? যেটা আমরা বাইরে দেখতে পাই সেটা কিন্তু শরীরের মধ্যেও আমাদের অনেক কিছু সেম জিনিস হয়। তাহলে আমাদের জলের মাত্রাটা বাড়াতে হবে। তৃতীয়ত কি করতে হবে, আমাদের খাদ্য, আপনি যেটা বললেন যে মাছ মাংস বেশি খাই, তাহলে আমাদের কি হচ্ছে, তেল মশলাটা বেশি খাওয়া হয়ে যায় সাধারণভাবে, সেটাকে কিন্তু একটু কমাতে হবে এবং ডেইলি রুটিনে একটা নিয়ম করে নিতে হবে যে আমি মাছ মাংস ডিম যাই খাই না কেন বা অন্য কোনো প্রোটিন বেশি করে খাচ্ছি, তার পাশাপাশি কিন্তু আমার শাক সবজি রাখতেই হবে। হ্যাঁ, অনেকের দেখবেন কোনো কোনো শাক হজম হতে চায় না, কারণ কি হয়, যারা ধরুন একেবারেই ফাইবার খান না, হট করে বেশি ফাইবার খেয়ে গেলে তাদের কি হয়, ব্লটিং হতে পারে, মানে গ্যাস হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে, পেট ফুলতে পারে, খিদে পাবেন, এই ব্যাপার। অল্প অল্প করে যখনই হ্যাবিট করবেন, যখন দেখবেন কিছুদিন পর আপনার কিন্তু ওটা সহ্য হয়ে গেছে এবং আপনার পায়খানাও কিন্তু পরিষ্কার হচ্ছে, এটা করুন। আর যে আপনি বললেন না মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, দেখবেন যেই টাইমগুলোতে আপনি শাকসবজি বেশি খাচ্ছেন সেই দিনগুলোকে আপনার পরের দিনগুলোতে পটিগুলো ঠিক হবে। জল বেশি খাচ্ছেন, দেখবেন পটি ঠিক হচ্ছে। আবার যখন তখন ঠিক মতো খাচ্ছেন না, তখন দেখবেন আবার কনস্টিপেশন হয়ে গেছে, পটি ঠিক মতো যাবে না, রেগুলার হচ্ছে না, অল্প হচ্ছে, মনে হচ্ছে একবারে পরিষ্কার হয়নি, আবার 2বার 3বার যেতে হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। তো এগুলো মেনটেন করতে হবে।
আর যদি চাইছেন এই ব্যাপারটাকে পার্মানেন্টলি ঠিক করে ফেলার জন্য, তাহলে কিন্তু বলবো একবার এনবিপি তে আসুন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসুন। এখানে এসে আমাদেরকে দেখান, আমাদের ডাক্তারবাবুরা দেখে আপনাকে প্রপার গাইড করবে কিভাবে করতে হবে লাইফস্টাইল, কি খেতে হবে কি খেতে হবে না, এবং মেডিসিন তার পাশাপাশি চলবে। দেখবেন একটা টাইমের পর আপনি কমপ্লিটলি সুস্থ হয়ে গেছেন। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখন লাইভ অনুষ্ঠানে আসছেন আমাদের কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আয়ুর্বেদ পদ্ধতিতে কিভাবে আমাদের জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলতে পারি। দেখুন, আয়ুর্বেদ পদ্ধতি মানেই তো আপনি জানেন প্রাকৃতিক পদ্ধতি, একদম ন্যাচারাল পদ্ধতি, যে পদ্ধতি কিন্তু আমাদের আশেপাশেই রয়েছে, আমরা হয়তো বুঝে উঠতে পারছি না। তাই আমাদের যদি খাওয়া দাওয়াটা খুব হেলদি একটু আমরা করতে পারি, কিংবা আমাদের খাওয়া দাওয়ার মধ্যে যদি একটু প্রোটিন জাতীয় খাবার আমরা বেশি খেতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে আর শারীরিক অসুস্থতার মধ্যে পড়তে হবে না। আর যদি শারীরিক অসুস্থ হয়েও যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে, কারণ এখানকার ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনারাও একটু হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু আমাদের মধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন, কে বলছেন? সুচিন মন্ডল। হ্যাঁ, সচিন বাবু, কার সম্বন্ধে জানবেন? সুচিন মন্ডল। হ্যাঁ, বলুন। আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা বলবেন এবং আপনার বয়স? সমস্যা বলতে আমার মানে একটু বেলার দিকে, মানে বিকাল 4-5টার পর থেকে আস্তে আস্তে তখন একটু চোখটা ধোঁয়া ধোঁয়া লাগে, শরীরটা একটু ডিলিট করে, মানে উঠে দাঁড়ালে একটু ইয়ে লাগে। তো সকাল থেকে তেমন কিছু হয় না, ওটা সন্ধ্যার পর থেকে। সন্ধ্যের পর থেকে। আচ্ছা, আপনার বয়সটা কত? বয়সটা হচ্ছে 29। 29। আচ্ছা, আপনার এমনি শারীরিক কোনো সমস্যা আছে যার জন্য কোনো ওষুধ খেতে হয় বা কিছু? না, কিছু তো খাচ্ছি না, ওষুধ ফষুধ এখনো শারীরিক সমস্যা বলতে এখন চেক করিনি কিছু। আচ্ছা আচ্ছা, আপনার যেটা বিকেলের পর থেকে হয়, আপনি কি ধরনের কাজকর্ম করেন? আমি বসে কম্পিউটার রিলেটেড কাজ করি। আচ্ছা, চোখের পাওয়ার ঠিক আছে আপনার? সেটা চেক করা হয়নি, বা আমি কিছু চশমা টশমা ইউজ করি না। আচ্ছা, দুটো আমি ব্যাপার বলছি। যেহেতু আপনি কম্পিউটার রিলেটেড কাজ করছেন, সারাদিন কাজ করার চাপের পর আপনার কিন্তু একটা ক্লান্তি আসে শরীরে। সেই ক্লান্তিটা শুধু আপনার শরীরে নয়, আপনার কিন্তু চোখেও আসে। এটা মাথায় রাখবেন। যারা অতিরিক্ত লাইটে কাজ করে, বা ধরুন ব্লু লাইট রেডিয়েশন যাদের বেশি লাগে, যেটা কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে অথবা টিভি স্ক্রিন থেকে বেরায়, এইটা কিন্তু চোখের ওপরে বিশাল একটা বড় এফেক্ট হয়। এবার সারাদিন আপনি কাজের চাপে রয়েছেন, যখন একটু কাজটা হালকা হয় বিকেল দিকে বা সন্ধ্যের দিকে, তখন কিন্তু আপনি ওটা রিয়েলাইজ করতে পারেন যে এখন আমার এই প্রবলেমটা হচ্ছে। এটা গেল। এই জিনিসটার একটা ট্রিটমেন্ট কিন্তু আমাদের আয়ুর্বেদায় আছে, যেটা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের একটা বড় পার্ট, সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। সেই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু আপনি নেত্র তর্পণ করলে দেখা যায় যে চোখ রিলেটেড যে বিভিন্ন সমস্যাগুলো, ধরুন কারো এই যে চোখটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে, বা চোখ ক্লান্ত হয়ে আসছে, বা চোখে দেখতে ঠিক মতো স্পষ্টভাবে পারছে না, বা ধরুন চোখের যে নার্ভগুলো সেগুলো আস্তে আস্তে শুকিয়ে আসছে, এই বিভিন্ন সমস্যাগুলোর কিন্তু সমাধান করা যেতে পারে নেত্র তর্পণের দ্বারা। এটা একটা কিন্তু আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপি, যেটার মাধ্যমে এই সমস্যাটাকে কিন্তু রিকভারি করা যায়। তার পাশে তো আয়ুর্বেদিক মেডিসিন থাকবেই। তো এইভাবে যদি আপনি এটাকে সারিয়ে তুলতে চান, তাহলে বলবো একবার আমাদের কাছে আসুন। প্রপার আমাদের এখানে এলে ডায়াগনোসিসটা হবে যে আপনার কি কারণে প্রবলেমটা আসছে। ঠিক আছে, যখন আপনার সাথে আমাদের ডাক্তারবাবুরা ডাইরেক্ট বসে কথা বলবে, আপনাকে দেখবে, তখন কিন্তু বোঝা যাবে কি কারণে এই প্রবলেমটা হচ্ছে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে অবশ্যই কিন্তু আপনি এই রোগটা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই চাইছেন যাতে আপনারা একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। আর এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছেন এবং আপনাদের শারীরিক সমস্যা সম্পর্কে শুনছেন, এবং শুনে কিন্তু যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করতে চাইছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা কিন্তু ভীষণ প্রয়োজন, কারণ রুট যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা না হয়ে থাকে সেই শারীরিক সমস্যা কিন্তু আপনাদের বারবার ফিরে আসতে পারে। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের জয়। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুরা এটাই চাইছেন যে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই রুটের থেকেই ট্রিটমেন্ট করা হয়ে থাকুক, যাতে আপনারা আগামী দিন বা পরবর্তী দিনে এই শারীরিক সমস্যার জন্য আবারও ফিরে না আসেন। এটাই কিন্তু প্রত্যেকটা
মুহূর্তে ডাক্তারবাবুদের কাম্য থাকে। আমরা আবার আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমার নাম চন্দ্রানী সান্যাল বলছি। আমি আমার ঠাকুমার সম্বন্ধে জানতে চাই। ওনার মানে ডান পাটার প্রচন্ড যন্ত্রণা হয়, মাঝে মাঝে ঠিক থাকলেও উনি হাঁটে, মাঝে মাঝে এমন ভাবে খিদ ধরে পাটা এগোতে পারে না, উনি বসে পড়ে। আচ্ছা, আপনার ঠাকুমার বয়সটা একটু বলবেন? আপনি এই মুহূর্তে কোথা থেকে কথা বলছেন সেটাও একটু জানাবেন। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। আমার ঠাকুমার বয়স 70 বছর। আচ্ছা, ঠাকুমার চেহারাটা কেমন, ভারী না পাতলা? পাতলা, রোগা, খুব রোগা, প্রচন্ড রোগা। আচ্ছা, আর আপনার ঠাকুমা কি কোনো মানে বেশি হাঁটাচলা করে বা বেশি কাজকর্ম করেন এরকম ব্যাপার আছে, না একেবারেই করেন না? না, করে মানে করে, ঘরোয়া কাজগুলি করে, ঘরোয়া কাজ। হাঁটাচলা করে। আচ্ছা, আর আপনার ঠাকুমাকে যখন হাঁটতে দেখছেন কিভাবে হাঁটে? যে মাথাটা দুলিয়ে দুলিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটে পা, নাকি সোজা মতো আমাদের মতো হাঁটতে পারে, নাকি এক পায়ে বেশি ভর দিয়ে হাঁটে? আর সোজা ভাবেই হাঁটে, মানে এমনি সাধারণভাবে হাঁটে, কিন্তু হঠাৎ করে ডান পাটার মধ্যে খিদ ধরে, তখন আর পাটা এগোতে পারে না, তখন কোথাও একজন ডাক্তারে বসে পড়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? না, আগে এমনি সিম্পল মেডিসিন সব থেকে ওষুধ কিনে খাওয়ানো হচ্ছে, তাও ঠিকঠাক কিছুদিন আবার শুরু হয়। কতদিন ধরে প্রবলেমটা হচ্ছে? তাও এই 3-4 মাস। 3-4 মাস। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা যেটা, এটা কিন্তু ওই ব্যথার ওষুধ কিনে খেয়ে কোনোদিন রোগটা সারবে না। এটা কিন্তু এই বয়সে যেটা হয়, অস্টিও আর্থ্রাইটিসের প্রবলেম হয়, এবং এটা যদি বেশি দিন থাকে আস্তে আস্তে দেখা যায় যে সেখান থেকে হাড় ক্ষয়ে ক্ষয়ে পড়ছে, এই ব্যাপারগুলো কিন্তু আসে। সেখানে ব্যথা থাকবে, ফোলা থাকবে। জয়েন্টের মধ্যে কি হয়, আপনি যে এই যে রোগা চেহারা বললেন, আমরা সবসময় বলি যে আর্থ্রাইটিসে মোটা হয়ে গেলে আরো পেইন বাড়ে। তার পাশাপাশি যাদের আবার ধরুন খুব পাতলা চেহারা থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু বাত যেটা বলি আর কি, বাতাস, বায়ু, সেটা কিন্তু মাত্রাটা অনেকের বেশি থাকে। তাদের ক্ষেত্রে কিন্তু তখন এই প্রবলেমটা দেখা দেয় যে আর্থারাইটিসের প্রবলেম। ঠিক আছে? তো এক্ষেত্রে যেটা করতে হবে, এর প্রপার ট্রিটমেন্ট করতে হবে। 70 বছর বয়স, তাকে যদি ট্রিটমেন্ট না করা যায়, তখন কিন্তু দেখা যাবে যে একটা টাইমের পর সে বিছানা ধরে নেবে বা হুইল চেয়ার ধরে নেবে। এটার জন্য কোনো আয়ুর্বেদে কিন্তু কোনো অপারেশন করার ব্যাপার নেই, কোনো রকম নি রিপ্লেসমেন্টের ব্যাপার নেই। প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বিভিন্ন পদ্ধতি আছে আয়ুর্বেদায়, যেটা ধরুন একটা ওষুধ আছে, ওষুধের পাশাপাশি কিন্তু পঞ্চকর্মা থেরাপি আছে। যেসব পেশেন্টকে আমরা দেখবো, দেখার পর যদি মনে হয় শুধু ঔষধে কাজ হয়ে যাবে, তাকে ওষুধ দেবো। যদি দেখি না তার সাথে সাথে কিছু থেরাপি বাড়ি ঘরোয়া রেকমেন্ড করতে হবে, সেগুলোও বলে দেবো। যদি আমাদের এখানে কিছু থেরাপি নেওয়ার দরকার পড়ে পঞ্চকর্মার, সেগুলোও বলে দেবো। কমপ্লিটলি কিন্তু ব্যাপারটা রয়েছে এখানে আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যদি আপনি এটাকে কমপ্লিটলি পার্মানেন্ট সলিউশন চান, এবং চান যে ভবিষ্যতে আর কোনো সময় গিয়ে অপারেশন করে সেটাকে নি রিপ্লেসমেন্ট না করতে, তাহলে বলবো আমাদের কাছে আসুন। উইদাউট সার্জারি আমরা কিন্তু রোগটাকে আস্তে আস্তে ঠিক মানে সারিয়ে তুলতে পারবো। তো চলে আসুন, হেল্পলাইন নাম্বারে একটা কল করে। আর এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক, যেখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনাদের জন্যই ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তরে, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। আর এই মুহূর্তে কিন্তু আপনারা হলদিয়াতে পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে কিন্তু পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও কিন্তু পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, এবং রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, এবং বর্ধমানেও কিন্তু আবার আপনারা পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে পাবেন ডক্টর এস খাকে, বোলপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে,
ক্যানিংবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে এবং গৌহাটিবাসীরা পাবেন কিন্তু ডক্টর বি শর্মাকে। বহরমপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে। আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কাকদ্বীপবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং রামনগরবাসীদের জন্য কিন্তু অত্যন্ত একটি সুখবর। আর রামনগরবাসীদের জন্য কিন্তু সেখানে ওপেনিং হতে চলেছে এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক এবং ওপেনিং এর দিনেই কিন্তু সেখানে উপস্থিত থাকবেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। আপনাদের জন্য কিন্তু আরো একবার জানিয়ে রাখি যে এনবিপি পরিবার কিন্তু সত্যি সত্যি আপনাদের ভালোবাসায় আরো বড় হয়ে উঠছে এবং আগামী দিনেও যাতে এনবিপি ইউনানি পরিবার আরো বড় হতে পারে, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের পরিবারের ওপর থাকে, এইটাই কিন্তু আমাদের প্রত্যেকের জন্য কাম্য। এবং আমরাও চাই যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে, আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আগামী দিনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। আমরা কিন্তু ইতিমধ্যেই একদম প্রায় অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। তো যাওয়ার আগে স্যার যদি কিছু দর্শকদেরকে বলতে চান। একটাই কথা বলবো যে দেখুন, রোগকে যদি কমপ্লিটলি সারিয়ে তুলতে হয় তাহলে কিন্তু দুটো ব্যাপার আপনার মাথায় রাখতে হবে। যে রোগটা অলরেডি আপনার হয়ে গেছে সেটাকে কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে হবে আয়ুর্বেদের মাধ্যমে, এবং যদি ফিউচারে যাতে রোগটা না আসে এবং সারা জীবন যাতে সুস্থ থাকতে পারেন তাহলে আপনার কিছু লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। ছোট ছোট পরিবর্তন কিন্তু আপনার বড় বড় রেজাল্ট নিয়ে আসবে, ভালো রেজাল্ট নিয়ে আসবে। তার জন্য কিন্তু রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যে কোনো শারীরিক সমস্যা যদি অল্প থেকে অল্প আপনি ফিল করেন, আপনার নিজের হোক বা আপনার পরিচিত কারোর হোক বা বাড়ির কারো হোক, তাহলে একটা শুধু কল করবেন, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে নিয়ে চলে আসবেন। তারপর দায়িত্ব কিন্তু আমাদের। একদমই তাই। নিজেকে এবং নিজের প্রিয়জনকে যদি একটু সুস্থ স্বাভাবিক জীবন দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনারাও আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। এবং আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নাম? যোগেন্দর কর। কোথায় বাড়ি আপনার? ধর্মতলা। কি হয়েছিল আপনার? আমার আমার অনেক প্রবলেম, যন্ত্রণা, নড়তে চড়তে পারতাম না, খাওয়ার প্রবলেম। কতদিন ধরে আপনি রোগটা? 10 বছর। 10 বছর। আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছি, সব টেস্ট করিয়েছি। কোন রকম সুরাহা বা ভালো হয়েছিলেন? না, ডাক্তার বলে দিয়েছিল, হাড়ে ডাক্তারকেও দেখিয়েছি, বলে দিয়েছিল এখন এত বেশ হয়ে গেছে 79। এই বয়সে আপনার ঠিক হওয়ার নয়, এটা আপনাকে বলে দিয়েছিল। যন্ত্রণা ওষুধ দিত, ক্যালসিয়াম দিত, ওতে যা। আর বাথরুমের প্রবলেম ছিল। আচ্ছা। জ্বর হয়ে যেত 103-4। আচ্ছা। খাটে উপরে আমি লড়তে চড়তে পারতাম না, বাথরুম পর্যন্ত যেতে পারতাম না। তারপর আপনি ডক্টর শর্মার কাছে এসেছিলেন। আপনি ডক্টর শর্মার কাছে কতদিন চিকিৎসা করছেন? এই 2-2.5 মাস। 2 মাস। এই 2 মাসে ডক্টর শর্মার ট্রিটমেন্টে এখন আপনি কেমন আছেন? আমি বলি উনি জাদুকরে আছে। জাদুকর? কেন ডাক্তার, কি জাদুকর? জাদুকর আমার মতন আমি একদম হাত এমনি করতে পারছিলাম না। আচ্ছা, হাত তুলতে পারতেন না? হাত পা পুরো শরীরটা যেরকম যন্ত্রণা, রক্ত নেই। হাঁটা চলাও করতে পারতেন না? হাঁটা চালা পা তুলতে পারতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে ডক্টর শর্মার ট্রিটমেন্টে সুস্থ আছেন অনেক। আর আপনার যে হাঁটা চলার প্রবলেম ছিল এখন সেই প্রবলেমটা মিটে গেছে? মিটে গেছে বলে একটুখানা, যেরকম 20 থেকে 19 আমি ঠিক আছে। মানে আগের থেকে হাঁটা চলাটা ভালো হয়েছে আপনার? অনেক অনেক ভালো হয়েছে। অনেক। তাহলে এখন আপনি সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ।